ওকে, সো আমাদের ক্লাস স্টার্ট করে আজকে আজকে মেইনলি হচ্ছে আমরা দেখব গ্রিডি মেথডস বা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদমস, যে কি কি প্রবলেম আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিডি মেথড বা গ্রিডি অ্যালগোরিদমের মাধ্যমে যাদেরকে হচ্ছে সলভ করা যায়, তো ওই মেথড গুলো আর কি। সো এটার আগে হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে গ্রিডি মেথড আসলে কোনগুলা বা কোন টাইপের প্রবলেম হলে ওদেরকে আমরা আসলে গ্রিডি মেথডের মাধ্যমে হচ্ছে সলভ করতে পারি। সো দেখুন, আমি নামের মধ্যেই বলে দিছে এটা হচ্ছে গ্রিডি মেথড। সো গ্রিডি ব্যাপারটা আসলে কি, যে বাংলা যেটাকে আমরা বলি হচ্ছে লোভী। যে যখনই হচ্ছে তার কাছে তার হাতের সামনে যে যে কতগুলো অপশন আছে তার মধ্যে থেকে বেস্ট অপশনটাই সে সবসময় হচ্ছে পিক করবে। আর আলটিমেটলি ফিউচারে কি হবে এটা সে হচ্ছে দেখবে না, বা ফিউচারে কি হবে এটা নিয়ে হচ্ছে ভাববে না। বর্তমানে হচ্ছে তার কাছে যেটা হচ্ছে বেস্ট মনে হয় বা যেখানে সে মনে করবে যে আচ্ছা এখানে আমার প্রফিট সব থেকে বেশি, তো আলটিমেটলি সে সেই অপশনটাকে অলওয়েজ পিক করে। তো এই টাইপের মানুষরা আমরা গ্রিডি বলি। সো অ্যালগোরিদমের ক্ষেত্রেও এটা, যে যে সকল অ্যালগোরিদম গুলা বা যে সকল প্রবলেম গুলার ওই প্রবলেমটা সলিউশন করার সময় এই অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাপ্লাই করে। যে আমার হাতে ধরো 10টা বা 15টা অপশন আছে, তার মধ্যে থেকে এই অপশনটা এই মুহূর্তে আমার জন্য বেস্ট। সো সে ওই মুহূর্তে ওই অপশনটাকেই হচ্ছে পিক করবে। ইন ফিউচারে হচ্ছে এটার জন্য তার ঝামেলা হবে নাকি হবে না এটাকে সে হচ্ছে দেখবে না, বাট কারেন্ট যে সিচুয়েশন আছে তখন সে বেস্ট অপশনকে পিক করে করে আলটিমেটলি সে এক্সাক্ট সলিউশনে যদি পৌঁছাতে পারে। ওই টাইপের প্রবলেম গুলোকে মূলত আমরা গ্রিডি প্রবলেম বলি, বা ওদেরকে আমরা গ্রিডি মেথডের মাধ্যমে সলভ করতে পারি আর কি। এন্ড এমন অনেকগুলো প্রবলেম আছে যা থেকে হচ্ছে আমরা আসলে গ্রিডি মেথডের মাধ্যমে অলরেডি হচ্ছে সলভ করছি বা আমরা দেখছিও। যেমন হচ্ছে আমরা এই যে 2 ক্লাস আগে হচ্ছে একটা প্রবলেম দেখছিলাম যেটার নাম ছিল হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। সো মিনিমাম স্প্যানিং ট্রি এই প্রবলেমটা, এবং এটাকে আমরা দুইটা আলাদা আলাদা মেথডে দেখছিলাম, একটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম, একটা হচ্ছে প্রিম অ্যালগোরিদম। তো মিনিমাম স্প্যানিং ট্রিটা কি করতো, ওরা হচ্ছে দেখতো যে আচ্ছা তার হাতে এই কয়েকটা অপশন আছে বা এজ গুলো অনেকগুলো আছে, এজ গুলোর মধ্যে থেকে সে সবসময় হচ্ছে মিনিমাম যে এজটা, মিনিমাম এজটাকে হচ্ছে সে পিক করতে অলওয়েজ। সো আলটিমেটলি মিনিমাম এজটাকে পিক করে করে দেন হচ্ছে প্রবলেমটাকে সলভ করতো। এন্ড এটাই হচ্ছে তাহলে মানে কি, যে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে একটা গ্রিডি প্রবলেম, বিকজ সে অলওয়েজ তার বেস্ট অপশনটাকে পিক করছে এবং তার জন্য বেস্ট অপশনটা ছিল মিনিমাম এজটাকে অলওয়েজ হচ্ছে পিক করা। সো এটা হচ্ছে একটা গ্রিডি প্রবলেমের মধ্যে পড়ে বা গ্রিডি মেথডের মধ্যে পড়ে। দেন আর কি হইতে পারে, আরেকটা প্রবলেম ছিল ডায়াক্সট্রা। তো ডায়াক্সট্রা যেটা করতো অলওয়েজ হচ্ছে মিনিমাম ডিস্টেন্সটাকে কমপ্লিট করতো, বা প্রায়োরিটি কিউ থেকে মিনিমাম ডিস্টেন্সটাকে অলওয়েজ হচ্ছে বের করতো। সো দ্যাটস ওয়াই ডায়াক্সট্রাটা একটা গ্রিডি মেথডের মধ্যে পড়ে। এরকম আসলে এরকম অনেক অনেক প্রবলেম আছে যাদেরকে যাদেরকে গ্রিডি মেথড হচ্ছে সলভ করা যায়। বাট আমরা পার্টিকুলারলি হচ্ছে আজকে আরো দুইটা হচ্ছে প্রবলেম দেখবো, এবং এই দুইটা প্রবলেমই খুবই ইম্পর্ট্যান্ট এন্ড ইন্টারেস্টিং, যাদেরকে হচ্ছে গ্রিডি মেথডের মাধ্যমে হচ্ছে সলভ করা যাবে। সো প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের হাফম্যান কোডিং। এটা হচ্ছে একটা প্রবলেম দেখবো। আর এটা যে প্রবলেম দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো আমরা মূলত হচ্ছে আরো এই দুইটা প্রবলেম দেখে আমাদের গ্রিডি মেথড গুলো হচ্ছে ফাইনালাইজ করবো বা গ্রিডি মেথডের মধ্যে শেষ করবো আর কি। এন্ড এই দুইটা প্রবলেম আমরা দেখবো। তো ফার্স্টে হচ্ছে আমরা হাফম্যান কোডিং যেটা, সেটা নিয়ে হচ্ছে শুরু করি, দেন হচ্ছে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক যেটা সেটা হচ্ছে দেখবো। সো ফার্স্টে আমরা গ্রিডি মেথডের মধ্যে যে প্রবলেম দেখতেছি এটা হচ্ছে হাফম্যান কোডিং। আর এই হাফম্যান কোডিং যেটা আমরা দেখবো এটার সাথে সাথে হচ্ছে হাফম্যান কোডিং এর হচ্ছে যে দুইটা কোডিং, যেটা এই কোডিং এর হচ্ছে আসলে দুইটা পার্ট থাকে। একটাকে বলা হয় হচ্ছে হাফম্যান এনকোডিং, আর এটাকে বলা হয় হচ্ছে হাফম্যান ডিকোডিং। সো আমরা হচ্ছে হাফম্যান অ্যালগোরিদম যেটা এটা ইউজ করে এটা এনকোডিং এবং ডিকোডিং দুইটাই হচ্ছে আমরা প্যারালালি হচ্ছে দেখবো আর কি। সো আমরা কি হচ্ছে আমরা একটু যদি বলি যে এনকোডিং আর ডিকোডিং এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় বা সেই ব্যাপারটা, সেটা হচ্ছে এনকোডিং মানে আমরা যেটা বুঝি যে ধরো আমার কাছে একটা গিভেন একটা মেসেজ দেওয়া আছে, আমাকে বলা হইলো যে ওই মেসেজটাকে বিটে কনভার্ট করতে, লাইক 0 1 যে বিট গুলো হয়। সো মেসেজ গিভেন দেওয়া আছে ওটাকে আমরা হচ্ছে বিটে কনভার্ট করব। তাহলে এই যে সিনারিওটা এটাকে মূলত আমরা বলে হচ্ছে এনকোডিং করা, যে গিভেন মেসেজ আছে ওটাকে হচ্ছে বিটে কনভার্ট করা, সেটা হচ্ছে আমার এনকোডিং। আর তুমি যদি উল্টা কাজটা করো, যে তোমার কাছে গিভেন একটা বিট দেওয়া আছে, অনেকগুলো বিটের সিকোয়েন্স দেওয়া আছে, ওখান থেকে তুমি অ্যাকচুয়াল মেসেজটা প্রেডিক্ট করলা বা অ্যাকচুয়াল মেসেজটা হচ্ছে বের করলা, তাহলে সেই সিনারিওটাকে মূলত আমরা তাহলে বলবো হচ্ছে ডিকোডিং। এটাই হচ্ছে আমার এনকোডিং আর ডিকোডিং এর ব্যাপারটা, যে এনকোডিং মানে মেসেজকে বিটে কনভার্ট করা, আর ডিকোডিং মানে হচ্ছে সেম যে বিটটা আছে বিটটাকে হচ্ছে আবার মেসেজে কনভার্ট করে দেওয়া। সো এই হচ্ছে আমার দুই রকমের সিনারিও, এবং এটাকে আমরা হাফম্যান, একজন সায়েন্টিস্টের নাম, তো উনি হচ্ছে উনার একটা খুব সুন্দর একটা অ্যাপ্রোচ দিছে।
এই এনকোডিং আর ডিকোডিং এর কাজটা আরো এফিশিয়েন্ট করার জন্য তো আমরা ওই মেথডটা দেখবো যে এই মেথডটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে সেটা কাজ করবে সে ব্যাপারটা। সো আমরা হচ্ছে তাহলে ওইটা দেখার আগে আমরা ফার্স্ট হচ্ছে একটা ছোট কাজ করে নিব, সেটা হচ্ছে যে আম, আমরা কেন হচ্ছে হাফ ম্যান এনকোডিং বা ডিকোডিংটা করতেছি বা এটা আসলে কেন লাগতেছে সেই ব্যাপারটা একটু আগে বোঝার চেষ্টা করব। তো আমরা হচ্ছে যখন কোন একটা লেটার টাইপ করি, ধরো কিবোর্ডে তুমি যখন কোন একটা লেটার টাইপ করলো, ধরো স্মল এ বা ক্যাপিটাল এ বা এনিথিং আর কি, তো ওই লেটারটা হচ্ছে বিটে কনভার্ট হয় নর্মালি। এবং যখন কারণ আমরা তো হচ্ছে ধর এবিসিডি লিখতে পারি, বাট কম্পিউটারের জন্য তো সবকিছু জিরো ওয়ান এসে বুঝে। সো আলটিমেটলি প্রত্যেকটা লেটার হচ্ছে বিটে কনভার্ট হয়, এবং এই বিটে কনভার্ট হওয়ার সময় আমরা একটা মেথড ইউজ করি, ওটাকে বলা হয় অ্যাসকি কোড। সো অ্যাসকি কোড যেটা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারকে 8টা বিটে কনভার্ট করে। সো এই যদি একটা লেটার হয় সেটাকে 8 বিটে কনভার্ট করবে, এটাকে 8 বিটে কনভার্ট করবে, এই বিটাকে হচ্ছে 8 বিটে কনভার্ট করবে। সো আস্কি কোডে যেটা হয় যে যে কোনো লেটার, ইভেন একটা যদি স্পেসও থাকে, ধরো হচ্ছে একটা লেখা দেওয়া হলো গুড বয়, সো এটার মাঝে যদি একটা স্পেস আছে, সো স্পেসটাকেও সে হচ্ছে একটা ক্যারেক্টার হিসেবে ধরবে এবং স্পেসটাকেও হচ্ছে একটা 8 বিট, আলটিমেটলি একটা 8 বিটের বিট সিরিজ হিসেবে সে পাস করে। দেখুন এই মেথডের একটা বড় ধরতে পারো ড্রব্যাক বা একটা বড় হচ্ছে প্রবলেম হচ্ছে যে ধরো একটা ছোট একটা লেটার দেওয়া হলো, ধরো একটা ওয়ার্ড দেওয়া হলো, ওয়ার্ড হচ্ছে অ্যাপেল। এখন এই অ্যাপেল ওয়ার্ডে আলটিমেটলি আমার কাছে 5টা লেটার আছে। যেহেতু প্রত্যেকটা লেটার হচ্ছে 8 বিট করে জায়গা নিবে বা প্রত্যেকটা লেটারকে রিপ্রেজেন্ট করতে 8 বিট লাগবে, সো যেটা হবে যে অ্যাপেল ওয়ার্ডের জন্য আমার 8 × 5 টোটাল হচ্ছে 40টা বিটের হচ্ছে প্রয়োজন হবে, বা আলটিমেটলি যখন এটা আমরা টাইপ করবো তখন 40টা বিট হিসেবে এটা হচ্ছে পাস হবে। তো তখন হচ্ছে ভাবা হয়েছে আচ্ছা যে এটার অ্যাকচুয়ালি কোনো বেটার কোনো ওয়ে আছে কিনা, বা এই এতগুলা বিটের জায়গায় যদি আমি কোনোভাবে কম বিটের হচ্ছে এটাকে যদি কম বিটে কনভার্ট করতে পারি, ধরো এটা ধরো 20 বিটে যদি আমি এটাকে কনভার্ট করতে পারি অ্যাপেল ওয়ার্ডটাকে, তাহলে অনেক সুবিধা সুবিধা কি হতে পারে যে ডেফিনেটলি 40 বিট পাস করতে যে সময় লাগবে 20 বিটটা পাস করতে আরো কম সময় লাগবে, সো টাইম ইফিশিয়েন্ট হবে এটা। আবার স্পেসের দিক দিয়ে ভালো হবে যে 40 বিট স্টোর করতে যে জায়গা লাগবে 20 বিট স্টোর করতে আরো কম জায়গা লাগবে, সো স্টোরেজের দিক দিয়ে হচ্ছে মেমোরি এফিশিয়েন্ট হবে। সো ইফিসিয়েন্সি অনেক ভাবে আসলে বাড়ানো যায়। সো হাফম্যান যেটা করছে যে উনি হচ্ছে এই কাজটা করছে যে এভাবে এই লেটার গুলাকে কোনোভাবে বিটে আমি কনভার্ট করব, বাট বেটার ওয়েতে, মানে যেখানে হয়তো কম সংখ্যক বিট লাগবে, এটার কোনো বেটার কোনো সলিউশন বের করা যায় কিনা বা বেটার কোনো মেথড বের করা যায় কিনা, ওটাই হচ্ছে মূলত হাফম্যান এনকোডিং করা। তো আমরা হচ্ছে এখন এই এনকোডিংটা দেখবো যে হাফম্যান কিভাবে হচ্ছে তার নতুন একটা মেথড দিচ্ছে, বা এই এনকোডিং এর কাজটা বা এই বিটে যে কম লাগবে এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি সেই ব্যাপারটা হচ্ছে আমরা এখন দেখবো। সো হাফম্যান এনকোডিং এ হচ্ছে প্রথমে যেটা করে, এবং ধরো আমরা একটা লেটার নিয়ে করি, ধরো আমাদের কাছে একটা লেটার দেওয়া হয়েছে অপোজিশন। তো আমরা এখন যেটা করব, এই অপোজিশন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে হচ্ছে আমরা ট্রান্সমিট করব, এবং এইটার প্রতিটা লেটারের জন্য একটা করে বিট বের করব, লাইক ও এর জন্য, পি এর জন্য। এবং এটা 8 বিটের থেকে কম বিটে হচ্ছে আমরা করার চেষ্টা করব হাফম্যান এনকোডিং এর মাধ্যমে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারের জন্য আর কি। সো এখন হাফম্যান এনকোডিং যেটা বলে সে প্রথম টাস্কটা বা তার জন্য প্রথম যে টাস্ক সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লেটারকে কাউন্ট করতে হবে আর কি। আমাদের লেটার বলবো না, এটা আসলে ক্যারেক্টার বলা উচিত, বিকজ স্পেসও থাকতে পারে। সো যতগুলা লেটার থাকুক বা যতগুলা ক্যারেক্টার থাকুক কোনটা কতগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে কাউন্ট করতে হয়। এটা হচ্ছে তার এনকোডিং এর প্রথম কাজ। যেমন এখানে আমরা দেখতে পারতেছি স্মল আছে 3টা, পি আছে 2টা, এরকম আর কি কোনটা কয়বার আছে সেটা কাউন্ট করা লাগবে। এখন এই কাউন্ট করার সময় আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি বলে রাখি, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা এনকোডিং করার সময় এরকম একটা ওয়ার্ড দেওয়া হলো, ধরো এ এ দেন বি, 3টা এ 4টা বি এরকম। এখন যদি তুমি এখন কাউন্ট করতে যাও তুমি কখনোই ক্যাপিটালে আর স্মল এ কে সেম বলতে পারবে না, তোমাকে বলতে হবে ক্যাপিটালে তোমার কাছে আছে একটা, স্মল এ আছে তোমার কাছে 2টা, আবার ক্যাপিটাল বি আছে তোমার কাছে একটা, স্মল বি যেটা সেটা আবার তোমার কাছে আছে হচ্ছে 3টা। তো এইভাবে হচ্ছে তোমাকে কাউন্ট করতে হবে। ইভেন তুমি যদি খেয়াল করো আমি ইচ্ছা করে এখানে একটা গ্যাপ দিছি বা একটা স্পেস দিছি, তো তোমাকে স্পেসও কাউন্ট করতে হবে, তোমাকে বলতে হবে যে স্পেস তোমার কাছে আছে হচ্ছে একটা, এরকম। এবং শুধু এই ক্যাপিটাল লেটার বা স্পেস এগুলো না, তোমার কাছে যে কোনো টাইপের ক্যারেক্টার থাকুক না কেন, ধরো একটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, একটা প্লাস দেওয়া আছে, একটা কমা দেওয়া আছে, একটা ওপেনিং ব্র্যাকেট দেওয়া আছে, হইতে পারে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, ফুল স্টপ দেওয়া আছে, যে কোনো টাইপের ক্যারেক্টারই হোক না কেন, কোশ্চেনে যদি কখনো দেওয়া থাকে মেসেজের মধ্যে ওইটাকে তুমি ইগনোর করতে পারবে না বা ইগনোর করবা না, ওইটাকে হচ্ছে তুমি কাউন্ট করবা বা ওইটাকে হচ্ছে হিসাবের মধ্যে নিয়ে দেন হচ্ছে আমাদের এনকোডিং করতে হবে। সো এনি টাইপের জিনিস যেটা এক্সিস্ট করে সবকিছুকে তোমার হাফম্যান এনকোডিং বা ওইটাকে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে তোমাকে হচ্ছে নেওয়া লাগবে আর কি। সেটা আমি আগে থেকে ক্লারিফাই করে দিচ্ছি।
যাতে করে হচ্ছে তুমি শিওর থাকো যে সবকিছুকে আমাদের মূলত নেওয়া লাগবে। সো আমরা হচ্ছে এখানে আর কি ইচ্ছা করে ইজি সলিউশন একটা রাখতেছি, বা মোটামুটি হচ্ছে ইজি একটা হাফ মেন রাখবো যে ওয়ার্ডের জন্য আমরা করতেছি, যেটা হচ্ছে অপোজিশন। সো আমাদের এখানে যেটা বললাম, প্রথম কাজ হচ্ছে ক্যারেক্টার গুলো কাউন্ট করতে হবে যে তোমার এখানে কোন ক্যারেক্টারটা কয়বার করে আছে। এটা হচ্ছে হাফ মেন ইনক্লুডিং এর ফার্স্ট স্টেপ। সো আমরা এখন যদি এখানে হিসাব করি, আমার কাছে ও যেটা ও আছে হচ্ছে এখানে আমার কাছে তিনটা। সো আমরা হচ্ছে ও এগুলো হচ্ছে আমরা এখানে সাইডে করে লিখে রাখবো যে কোনটা কয়বার আছে। ধরো আমার কাছে ও আছে, আমার কাছে হচ্ছে তিনটা অপোজিশন ওয়ার্ডে। দেন হচ্ছে আমি যদি হিসাব করি, এখানে পি দেখা যাচ্ছে, পি আছে হচ্ছে দুইটা। আবার আই যেটা আইও হচ্ছে আমার কাছে হচ্ছে দুইটা। সো ও যেহেতু তিনটা আছে, সো আমার কাছে পি আছে, পি আছে হচ্ছে দুইটা। অ্যান্ড আই যেটা আইও আছে আমার কাছে হচ্ছে দুইটা। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা যদি হিসাব করি যে আমার কাছে আছে এস, আমার কাছে আছে হচ্ছে এন, এন্ড আমার কাছে আছে হচ্ছে টি। সো এস এন আর হচ্ছে টি, এদেরকে হচ্ছে আমরা নিব। তো এদেরকে নিলে এস হচ্ছে আমরা একটা পাচ্ছি, টি হচ্ছে আমরা একটা পাচ্ছি, এবং এন যেটা আছে এন কেও হচ্ছে আমরা আসলে একটা পাচ্ছি। সো এই তো সবগুলোকে হচ্ছে আমরা নিলাম আর কি। এখন নেওয়ার পর এখন আলটিমেটলি তো আমাদের কাউন্ট করা শেষ যে কোন লেটারটা হচ্ছে কয়বার আছে। এখন হচ্ছে আমরা আলটিমেটলি হাফ ম্যান এনকোডিং এর মেইন স্টেপে যাব। তো হাফ ম্যান এনকোডিং এর মেইন স্টেপ উনি যেটা বলছে যে যখন হচ্ছে তোমার আমাদের ক্যারেক্টার কাউন্ট করাটা শেষ হয়ে যাবে, যে কোন ক্যারেক্টারটা কয়বার আছে এটা যখন আমরা বুঝতে পারবো, সেকেন্ড স্টেপ যেটা হবে, এখন আমরা মার্চ করতে থাকবো ক্যারেক্টার গুলাকে। লাইক আমাদের এখন কাউন্ট হয়ে গেছে, এখন আমরা ক্যারেক্টার গুলাকে মার্চ করব। এখন মার্চ করার সময় আমরা দুইটা ক্যারেক্টারকে মার্চ করব, এবং মিনিমাম যে দুইটা ক্যারেক্টার হবে, লাইক যাদের কাউন্ট সংখ্যা কম, মিনিমাম যে দুইটা ক্যারেক্টার্স আছে তাদেরকে মূলত হচ্ছে আমরা মার্চ করতে থাকবো আর কি এভরি স্টেপ। সো আমরা যেহেতু কাউন্ট করে ফেলছি, তো আমি তো জানি যে কোনটা কয়বার আছে। এখন যে দুইটা মিনিমাম আছে প্রতিবার হচ্ছে সেই দুইটাকে আমরা মার্চ করে করে আমাদের স্টেপটা হচ্ছে কমপ্লিট করতে থাকবো। আমি তার একটু ক্ল্যারিফাই করি আমাদের এখানে এসে যে মিনিমামের এই ব্যাপারটা আসলে কি মিন করতেছে। যে আমরা এখন যদি দেখি যে আমাদের এখানে প্রত্যেকটা লেটার কয়বার করে আছে আমি কাউন্ট করে জানি, এখন আমাকে মিনিমাম দুইটা লেটার নিতে হবে যারা কম কম আছে। তো আমরা যদি খেয়াল করি, এখানে আসলে দুইটা না, এখানে তিনটা আছে, লাইক এস, টি, এন, তিনটা লেটার আছে যারা মিনিমাম। তো এখান থেকে যে কোনো র্যান্ডমলি হচ্ছে আমরা দুইটা লেটারকে হচ্ছে পিক করবো আর কি। ধরো হচ্ছে আমি এস কে আর এন কে এই দুইটা লেটারকে হচ্ছে পিক করলাম। তো আমি হচ্ছে ধরো এস কে নিলাম, এস আছে একটা সেটাকে লিখলাম। এন কি নিলাম, এন আছে একটা সেটাকে লিখলাম। এন্ড এখন এই দুইটাকে আমরা কি করবো, যেটা বললাম যে মিনিমাম যে কোনো দুইটাকে নিব, সেই দুইটাকে হচ্ছে আমরা মার্চ করবো। এখন এই দুইটা লেটারকে আমরা একসাথে মার্চ করলাম। সো মার্চ করলে কি হবে, এখানে একটা নতুন ভার্টেক্স বা নতুন একটা নোডের মতো তৈরি হবে। এবং এটা ধরো আমরা নাম দিলাম হচ্ছে এস এন টু, বিকজ এখানে এস অ্যাড হয়েছে, এন অ্যাড হয়েছে। এবং হ্যাঁ, টোটাল এটা যদি আমরা হিসাব করি, এস একটা ছিল, এন একটা ছিল, এক আর এক যোগ করলে আমাদের দুই আসছে। সো দ্যাটস এই যে নোটটা, এই নোডের নাম হচ্ছে আমরা রাখলাম হচ্ছে এসএন2। আমরা যেটা করলাম এটাই যে আমরা দেখলাম যে আমাদের যতগুলো অপশন ছিল তার মধ্যে থেকে মিনিমাম কারা আছে, মিনিমাম যাদেরকে পাইছি সেখান থেকে যে কোনো দুইটাকে, মিনিমাম গুলার মধ্যে থেকে দুইটাকে নিয়ে দেন হচ্ছে আমরা আলটিমেটলি একটা মার্চ করলাম, বা একটা ট্রির মতো ছোট্ট করে জেনারেট করলাম আর কি। এন্ড যখন আমরা মার্চ করব তখন আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমরা যে দুইটাকে আসলে মার্চ করে ফেলবো, ওই দুইটাকে আমরা ফার্দার কনসিডারেশনে কখনো রাখবো না ইন ফার্দার স্টেপস। যেহেতু আমি এস ওয়ান আর এন ওয়ান কে ব্যবহার করছি, সো এস ওয়ান যেটা আছে এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে এন ওয়ান যেটা আছে এটাকেও আমরা ইন ফিউচারে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব। সো আমরা এখন ধরবো যে আমার কাছে এস ওয়ান আর এন ওয়ান বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। সো যে নোটটা অলরেডি একবার এই ট্রি জেনারেট করতে বের হয়ে যাবে বা তাদের যখন কাজে লেগে যাবে, ওইটাকে ফার্দার আমরা আর কখনো ব্যবহার করবো না ইন ফিউচার। আচ্ছা, কিন্তু এখানে যেটা হবে যে আলটিমেটলি যেহেতু এই দুইটা মার্চ করে নতুন একটা ভার্টেক্স দেখো জেনারেট হয়েছে, যেটা হচ্ছে এসএন2। এইটাকে হচ্ছে আমাকে এখন আবার নতুন লিখতে হবে, কারণ নতুন একটা নতুন ভার্টেক্স জেনারেট যেহেতু হয়েছে, তাকে হচ্ছে আমাকে আমাদের কনসিডারেশন বা তাকে আমার ক্যালকুলেশনের মধ্যে হচ্ছে নিয়ে আসতে হবে। সো নতুন একটা আমরা ভার্টেক্স পাইলাম, এবং সেটার নাম হচ্ছে আমার এসএন2। এরপর হচ্ছে আমাকে দেখতে হবে যে পরে নেক্সট মিনিমাম কোন দুইটা আছে। নেক্সট মিনিমাম যে দুইটা, সেই দুইটাকে হচ্ছে আমাকে এখন আবার মার্চ করতে হবে। সো এর পরে যদি দুইটা মিনিমামের কথা আমরা যদি বলি, তো এখন অলরেডি একটা তো বুঝে যাচ্ছে যে টি1 এটা তো অলরেডি মিনিমাম হবে ফর শিওর, কজ এটা যেহেতু সব থেকে কম, আমাকে আরেকটা নিতে হবে। এখন
আরেকটা যেটা নেওয়া যায়, পি নেওয়া যেতে পারে কাজ ও দুইটা, আইও নেওয়া যেতে পারে ও দুইটা আছে, আবার এসএনও নেওয়া যেতে পারে ও দুইটা আছে, লাইক যে কোনো একটা তুমি নিতে পারো। বাট আমি যেটা প্রেফার করি, যেটা অলরেডি কাজ হচ্ছে বা যেই নোটের অলরেডি কাজ হচ্ছে সেই নোটটাকে নিয়ে সবসময় ক্যালকুলেশন করা। যেমন এসএনটা অলরেডি হচ্ছে এখনো ক্যালকুলেশনের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমরা এসএনটাকে হচ্ছে প্রেফার করব মার্চ করার জন্য। তাহলে মিনিমামের মধ্যে টি1 একটা হবে আর এসএন2 একটা হবে। সো আমি টি1 কে এখানে লিখলাম আমাদের ক্যালকুলেশনের জন্য। আর তার সাথে আমরা এই যে এস1 2 আছে, এসএন2টাকে হচ্ছে মার্জ করে দিলাম একসাথে, এবং এখানে নতুন একটা তাহলে ভার্টেক্স যেটা সেটা হচ্ছে জেনারেট করলাম। এন্ড তাহলে এটার নাম আমি বলতে পারি, যেহেতু এখানে টিএসএন মার্জ হয়েছে, সো টিএসএন। আর টোটাল লেটার এখানে একটা দুইটা, so আমার টোটাল লেটার যেটা সেটা হবে হচ্ছে আমাদের 3। সো এটা আমরা বলতে পারি। দেন ওই আগের মতো কাজ, যেহেতু আমি টি1 আর এসএন2 কে একবার ব্যবহার করে ফেলছি, দ্যাটস এ তাদেরকে আমরা আমাদের ফার্দার কনসিডারেশনে রাখবো না। এটা আসলে প্রায়োরিটি কিউ থেকে বের হয়ে গেছে, কোডে যখন ইমপ্লিমেন্ট করা হয় প্রায়োরিটি কিউর মাধ্যমে এটা করা হয়। সো যেহেতু তারা কিউ থেকে পপ আউট হয়ে যায় প্রায়োরিটি কিউ থেকে, সো এটাকে আর পরে ইউটিলাইজ করা হয় না। এবং নতুন তাহলে তোমার কাছে এখন একটা নতুন কি বলে জেনারেট হচ্ছে নতুন একটা ভার্টেক্স, যেটা নাম হচ্ছে আমার টিএসএন3, কারণ এটাকে আমরা নতুন ভাবে হচ্ছে পাইলাম আর কি, সে কারণে এটা টিএসএন3টা। ফাইন। এটা তাহলে আমার পরের স্টেপটা গেল। এরপর আমার নেক্সট স্টেপ হবে যে আচ্ছা এখন যারা বাকি আছে তাদের মধ্যে মিনিমাম কারা হইতে পারে। So, এখন দেখা যাচ্ছে এদের মধ্যে মিনিমামটা খুব ইজিলি বোঝা যায় যে একটা হচ্ছে দুইটাই হচ্ছে 2 2, লাইক বিকজ 3 2 2 3 এর মধ্যে দুইটা টুই হচ্ছে মিনিমাম হবে। সো আমরা পি2 কে নিব, এন্ড হচ্ছে আমাদের যে আই2 যেটা আছে আই2 কে হচ্ছে নিব। সো এই হচ্ছে আমরা পি2টাকে নিলাম, এই হচ্ছে ধরো আমরা আমার আই2 কে নিলাম। আর এখন হচ্ছে এই পি2 আর আই2 এই দুইটাকে হচ্ছে আমি এখন একসাথে মার্চ করলাম আর কি, কারণ এই দুইটাই এখন আমার কাছে মিনিমাম ছিল। সো আমরা যখন এই দুইটাকে মার্জ করলাম তাহলে আমাদের হচ্ছে নতুন ভার্টেক্স আসলো, সেটা হচ্ছে আমার পিআই 4। কারণ পিআই যোগ হয়েছে, আর টোটাল এটা 2 আর 2 যোগ করে 4 আসছে। সো এই পিটাকে কাটলাম, হ্যাঁ এটাকে কাটলাম। আর নতুন হচ্ছে আমার ভার্টেক্স আসলো একটা, সেটা হচ্ছে পিআই, যেখানে টোটাল ক্যারেক্টার আছে আমার কাছে 4। এরপর আগে আগের পর সেম কাজ, যে এরপর আমরা হচ্ছে নেক্সট দুইটা মিনিমাম কে নিব। আর এবারে মিনিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাচ্ছে আমার কাছে অপশন আছে 3 3 আর হচ্ছে 4। এদের মধ্যে এই ও3 এটা একটা মিনিমাম হবে, আর টিএসএন3 এটা হচ্ছে নেক্সট মিনিমাম হবে। So, এই 3 আর 3 কে আমরা এখন কিন্তু অ্যাড করতে পারি আর কি। সো আমি এখান থেকে ইচ্ছা করে ও3 যেটাকে নিলাম, আর ওখানে আমার কাছে টিএসএন3 ছিল, তাহলে এখন এই দুইটাকে আমরা মার্জ করে দিব। সো মার্জ করে দিলে এখানে আমরা নতুন ভার্টেক্স পাচ্ছি, এটাকে ধরো নাম দিচ্ছি তাহলে টিএসএনও। আর যেহেতু 3 আর 3 ছিল তাহলে টোটাল লেটার হবে 6। সো নতুন একটা ভার্টেক্স আমরা এখানে আবার জেনারেট করতে পারলাম। তাহলে হচ্ছে আমরা এটাকে লিখে ফেলি, যেহেতু নতুন ভার্টেক্স হচ্ছে টিএসএনও এবং হচ্ছে টোটাল লেটার হচ্ছে আমরা এখানে 6। এন্ড ফাইনালি এখন হচ্ছে আমার হাতে আর কোনো অপশন নাই লাইক লেটার গুলো অ্যাড করার ক্ষেত্রে। সো আমরা হচ্ছে এখন ফাইনালি যেহেতু এই দুইটাই পড়ে আছে, এখন এই দুইটাই তাহলে আমার জন্য মিনিমাম, তো আমার তো আর কিছু করার নেই। সো আমাদের এখন এই দুইটাকে হচ্ছে আমাকে পিক করবো বা এই দুইটাকে আমরা মার্চ করবো। সো এখান থেকে পিআই 4টাকে নিব, আর ওখান থেকে টিএসএন6টাকে নিব, এবং এই দুইটা এখন মার্চ করে দিলে টোটাল লেটার যেটা টোটাল লেটার হচ্ছে আমাদের 10 হয়ে যাবে। আর এখন যেহেতু এই দুইটা হয়ে গেলে এখন আলটিমেটলি আর আমার কোনো কিছু অ্যাড করার নাই, বা আমাদের ফাইনালি হচ্ছে একটা খুব সুন্দর দেখা যায় ট্রি জেনারেট হয়ে গেছে। এবং এই হাফম্যান এনকোডিং করার জন্য আমাদের প্রতিবার এভাবে একটা ট্রি আসলে জেনারেট হয়। এবং এইটাকে একটা নাম দেওয়া হয়েছে, এই ট্রিটাকে বলা হয় হচ্ছে হাফম্যান ট্রি। কারণ হাফম্যান এনকোডিং করার সময় মূলত আমাদের এরকম একটা ট্রিকে জেনারেট করতে হয়, যে ট্রিটা হচ্ছে আমাদের হেল্প করে ফার্দার ক্যালকুলেশন করার জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের হাফম্যান ট্রিটা হচ্ছে আমাদের জেনারেট হইলো। আচ্ছা, এখন আলটিমেটলি আমরা আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে ফেরত আসে, যে আমাদের আসলে এই কাজটা কেন করতেছিলাম। আমরা করতেছিলাম যাতে করে আমরা প্রত্যেকটা লেটারের একটা করেসপন্ডিং বিট সিকোয়েন্স বের করতে পারি, যেটা হচ্ছে কম সংখ্যক বিটের মাধ্যমে আমাকে হচ্ছে লেটারটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে হেল্প করবে। এটা ছিল মূলত আমাদের টার্গেটটা। তো আমরা এখন যেটা করব ওই সিমিলার কাজটা হচ্ছে করবো, এখন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারের জন্য আমরা বিটের সিকোয়েন্সটা হচ্ছে বের করব। লাইক ধরো পি, এই লেটারটার বিট কি হবে, বিট সিকোয়েন্স কি হবে, আই এর জন্য বিট সিকোয়েন্স কি হবে সেটা। এটা করতে গেলে আমরা এখন এই যে হাফ ট্রিটা এত কষ্ট করে জেনারেট করছি, এই হাফ ট্রিটাকে আমরা হেল্প নিব। তুমি যদি একটা খেয়াল করো, এখানে যে কোনো ভার্টেক্সের দিকে যদি তাকাও, প্রতিটা ভার্টেক্সের দিকে খেয়াল করলে দেখো এখানে লেফট এবং রাইট দুইটা হচ্ছে এজ আছে, বা দুইটা দুই দিকে চলে গেছে। লেফটের যে এজটা যে কোনো ভার্টেক্স, লাইক এখানেও যদি নাও, এটারও দেখো লেফট রাইট দুইটা এজ আছে, এই ভার্টেক্সেরও লেফট রাইট দুইটা এজ আছে, সবগুলো ভার্টেক্সের লেফট রাইট দুইটা এজ আছে। তাহলে আমরা এখন যেটা করব, এর যে লেফট এজটা আছে, লেফট এজটাকে একটা নাম দিব আর রাইট এজটাকে আরেকটা নাম দিব। সো লেফট এজ যেটা সেটাকে নাম দিব হচ্ছে আমরা 0, লাইক বিট সিকোয়েন্সের 0টা। আর রাইট যে এজটা আছে সেটাকে নাম দিব হচ্ছে 1, বিট সিকোয়েন্সের জন্য।
সেম ভাবে এই ভার্টেক্সের লেফটে আছে 0, রাইটে এটাকে দিব 1। এই ভার্টেক্সের লেফট যেটা সেটাকে দিব 0, রাইটে দিব 1। এই ভার্টেক্সের লেফট যেটা এটাকেও দিব 0, রাইটটাকে দিব 1। আর বাকি আছে, হ্যাঁ এখানে একটা ভার্টেক্স আছে, এটার লেফটের এজটাকে নাম দিলাম 0, আর রাইটের এজ যেটা সেটাকে নাম দিলাম 1। সো যেটা হচ্ছে যে আমাদের যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা লেফট এজ আর রাইট এজ প্রত্যেকটার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে 0 1 করে আমরা হচ্ছে দিলাম আর কি। এটা দেওয়ার ফলে কি সুবিধা হলো, এখন আমরা যে কোনো লেটারের ইজিলি বিট সিরিজটা বের করতে পারবো আমাদের যখন এই 0 1 এর ব্যাপারটা হয়ে গেছে। ধর আমরা একদম বাম থেকে শুরু করি, আমাদের যে পি লেটারটা আছে, আমি চাচ্ছি যে পি লেটারটার বিট সিকোয়েন্সটা তাহলে আসলে কি হবে সেটা বের করতে। তাহলে তুমি যদি পি লেটারের বিট সিকোয়েন্সটা বের করতে চাও, আমাকে যেটা করতে হবে, আমরা প্রতিবার রুট থেকে শুরু করব, মানে আমাদের যে এই যে ট্রির যে রুটটা ছিল সেই রুটটা আমরা রুট থেকে দেখবো যে আচ্ছা এই রুট থেকে পিতে পৌঁছাইতে গেলে আমরা এক্স্যাক্টলি কোন পাথটাকে ফলো করব বা কোন রাস্তা দিয়ে হচ্ছে যাব সেই পাথটা। ফর এক্সাম্পল আমাকে যদি বলে পিতে যেতে হবে, আমি কি করবো, আমি ফার্স্টে এই রুট থেকে শুরু করে লেফটে যাব বা 0-কে পিক করব, তাহলে আমি এই ঘরটাতে আসবো এই পয়েন্টটাতে, দেন আবার আমাকে লেফটের এজটাকে পিক করতে হবে বা 0-কে পিক করতে হবে, ফাইনালি আবার লেফট পিক করলে আমি যে পি যেটা আছে পিটাকে হচ্ছে পেয়ে যাব। তো তাহলে যেটা হইলো যে আমাকে যদি পি পেতে হয় তাহলে আমাকে কিন্তু দুইটা 0 চুজ করতে হবে। প্রথম 0টা চুজ করলে আমি এই ঘরটাতে আসলাম, এর সেকেন্ড 0টাকে চুজ করলে আমি ফাইনালি পি কে পেয়ে গেলাম। দ্যাট মিনস পি যেটা আছে, পি এর যে বিট সিকোয়েন্সটা হবে সেটা হবে 0 0, বিকজ দুইটা 0-কে যদি তুমি চুজ করো রুট থেকে, তাহলে কিন্তু তুমি তোমার পি যেটা পি লেটারটাকে পেয়ে যাবা। সেম ভাবে তোমাকে যদি বলা হয় আই লেটারের তাহলে বিট সিকোয়েন্স যেটা সেটা আসলে কি আসবে, সেটা যেটা হবে, আমরা রুট থেকে শুরু করব, আমরা আই কোথায় পাবো সেটা আমাকে দেখতে হবে। তো আই পাওয়ার জন্য ফার্স্ট আমাকে লেফটে যেতে হবে, দ্যাট মিনস আমি 0 পিক করলে আমি এই ঘরটাতে আসবো। দেন আই এ পাওয়ার জন্য আমাকে কিন্তু এবার রাইটে শিফট করতে হবে বা রাইট এজটাতে যেতে হবে, দেন আমি 1-কে পিক করলে আমি কিন্তু আমার আইটাকে পেয়ে যাচ্ছি। সো আই পাওয়ার জন্য আমার বিটের সিকোয়েন্স যেটা সেটা হবে কিন্তু 0 1 0 1 যদি আমরা বলি, তাহলে আমরা আই লেটার যেটা সেটাকে হচ্ছে পেয়ে যাচ্ছি। সেম ভাবে আমি যদি বলি ও, এই লেটারটাকে আমরা কেমনে পেতে পারি, ওটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আছে। সো ও এর জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমরা রাইট শিফট করব, রাইট শিফট করা মানে 1, দেন আবার লেফট করব মানে 0, তাহলে আমি ওটাকে পেয়ে গেলাম। সো ও এর জন্য তাহলে বিট সিকোয়েন্স আসবে 1 0। সো এই ওয়েতে হচ্ছে, এখন দেখো তুমি যে কোনো লেটার বা এই ট্রিটার দিকে তাকিয়ে তুমি যে কোনো লেটারের জন্য প্রত্যেকটা লেটারের বিট সিকোয়েন্সটা খুব ইজিলি আসলে বের করতে পারবে বা কম্পিউট করতে পারবে। এবং প্রত্যেকটা বিট সিকোয়েন্স কিন্তু ডিফারেন্ট হবে, কারণ প্রত্যেকটা লেটার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে ট্রি এর, দ্যাটস ওয়াই হচ্ছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসলে আসবে। সো যেটা বললাম যে টির জন্য তাহলে কি হতে পারে, টির জন্য হবে ফার্স্টে আমরা একবার রাইটে যাব 1, আবার রাইটে যাব 1, দেন আমরা লেফটে আসবো, সেটা আসবে 0। সো টি যেটা, টির জন্য হচ্ছে আমার বিট সিকোয়েন্স যেটা সেটা আসবে হচ্ছে আমাদের 1 1 0। সেম ভাবে বাকি যে দুইটা আছে ওদেরকে যদি তাড়াতাড়ি বলে ফেলি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এন। এস এর জন্য যদি আমরা যাই তাহলে ফার্স্ট দেখো রাইটে 1, আবারও 1, আবারও 1, তিনটা 1 করে এই জায়গায় আসবো, দেন একবার 0 করলে এস এর কাছে পৌঁছে যাবো। সেটা হবে 1 1 1 0। আর এন এর জন্য তার মানে চারটা 1 দিলে এন পেয়ে যাবে, লাইক 4বার হচ্ছে তোমাকে রাইটে যেতে হবে, তাহলে তুমি তোমার এন লেটার যেটা সেটাকে হচ্ছে পেয়ে যাবে। সো এইভাবে হচ্ছে মূলত আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে আমাদের প্রত্যেকটা লেটার আছে, প্রত্যেকটা লেটারের হচ্ছে করসপন্ডিং যে বিট সিকোয়েন্সটা আছে সেই বিট সিকোয়েন্সটা বের করতে পারি, যেটা কিন্তু হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল, যে আসলে আমরা কেন হাফম্যান কোডিংটা করতেছি বা এনকোডিংটা কেন শিখতেছি সেটার জন্য। এখন কোশ্চেন হলো যে আচ্ছা, আমরা যেটা করলাম এটা করে আমার বেনিফিটটা কই হইলো, বা আলটিমেটলি এই বিট সিকোয়েন্সটার সুবিধাটা আসলে কোথায় আসতেছে। এখন যেটা হবে দেখো, যে আমরা কিন্তু মেইন কাজটা করতেছিলাম এই অপোজিশন এই ওয়ার্ডটার জন্য আর কি। আমরা কিন্তু হচ্ছে মেইনলি অপোজিশন ওয়ার্ডের জন্য হচ্ছে পুরা ট্রিটাকে কনস্ট্রাক্ট করছে। এখন তুমি খেয়াল করে দেখো যে এখন ও লেটারটা যখন ট্রান্সমিট হবে, ও লেটারটার জায়গায় করসপন্ডিং বিট সিকোয়েন্স ও এর জন্য ছিল 1 0। সো ও এর জায়গায় যেটা হবে 1 0টা হচ্ছে মূলত ট্রান্সমিট হয়ে যাবে। তারপর হচ্ছে পি লেটার যেটা, পি লেটারের জন্য হচ্ছে তাহলে ট্রান্সমিট হবে হচ্ছে 0 0, বিকজ পি এর জন্য 0 0 ছিল সিকোয়েন্সটা একদম লেফটে। এর পরের পি এর জন্য আবার যাবে 0 0, এরপরে ওয়ের জন্য আবার যাবে হচ্ছে 1 0। এসটা যখন ট্রান্সমিট হতে যাবে, তখন যদি আমরা খেয়াল করি এস এর জন্য ছিল হচ্ছে 1 1 1 0। সো হ্যাঁ, এস এর জন্য হচ্ছে 1 1 1 0, এই বিটটা হচ্ছে ট্রান্সমিট হবে। সো 1 1 1 0 এই বিটটা যাচ্ছে। এরপর আছে আমাদের জন্য আই, আই এর জন্য ট্রান্সমিট হবে 0 1। এরপর আছে আমাদের জন্য টি, টি এর জন্য ট্রান্সমিট হবে হচ্ছে 1 1 1 0। আগের ওই পেইন্টার যেখানে আছে ওখান থেকে লিখতে লিখে বলতেছি। তারপর আছে আবার আমার কাছে আই, সেটার জন্য আবার যাবে 0 1। ও এর জন্য যাচ্ছে 1 0। আর ফাইনালি এন যেটা ছিল, এন এর জন্য হচ্ছে চারটা 1। তাহলে যেটা হবে যে আমাদের যে লেটার গুলো আছে
প্রতিটা লেটারের জায়গায় তাদের যে করেসপন্ডিং যে বিট গুলো ছিল, বিট গুলো হচ্ছে আমাদের ট্রান্সমিট হবে আর কি। এবং তুমি যদি এখন টোটাল বিট কাউন্ট করো যে আচ্ছা এই অপোজিশন ওয়ার্ড যেটা, এই অপোজিশন ওয়ার্ডটাকে হচ্ছে পাস করতে টোটাল কয়টা হচ্ছে আমার বিট লাগতেছে, সেটা তুমি যদি খেয়াল করে দেখো কয়টা লাগতেছে, দুইটা, চারটা, ছয়টা, আটটা, 12টা, 14টা, 17টা, 19টা, 21টা, 4, 25টা। সো 25টার মতো হচ্ছে আমাদের কাছে হচ্ছে বিট লাগবে আর কি। সো টোটাল বিট যেটা এই সিনারিওতে হচ্ছে তাহলে আমাদের লাগতেছে হচ্ছে 25টা। সো 25টা হচ্ছে আমার বিট লাগবে। ওকে। তো যেহেতু আমার 25টা বিট লাগলো, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে টোটাল অপোজিশন ওয়ার্ডের জন্য 25টা বিট লাগবে। এখন কোশ্চেন হচ্ছে আমি যদি এই হাফম্যান মেথডটা ব্যবহার না করে আস্কি মেথডটা ব্যবহার করতাম, যেটা আমাদের আসলে প্রিভিয়াস মেথডটা ছিল, তাইলে আমাদের কয়টা বিট লাগতো? এখানে যদি খেয়াল করি আমরা, আমাদের টোটাল লেটার যেটা, এখানে কিন্তু 10টা লেটার আছে। আর আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেটারকে হচ্ছে আমার কি বলে ট্রান্সমিট করার জন্য আস্কিতে 8টা করে বিটের প্রয়োজন হয়। সো আস্কি মেথডে তুমি যদি এই কাজটা করতে চাইতাম, তাহলে কিন্তু 10 × 8 মানে টোটাল কিন্তু 80টা বিটের আমাদের আসলে প্রয়োজন হইতো, যদি আমি এটাকে আস্কি মেথডে আসলে করতে চাইতাম। তাহলে দেখো একটা হিউজ একটা কিন্তু ডিফারেন্স আসলে আসলো, যে আমাদের আস্কি মেথডে যখন আমরা বিটটা ট্রান্সমিট করতে যেতাম আমাদের 80টা বিটের প্রয়োজন হইতো, বাট হাফম্যান এনকোডিং করার মাধ্যমে আমরা বিটের যে টোটাল বিটের নাম্বারটা সেটা মাত্র 25 করে ফেলছি আর কি। সো এটা যেটা বললাম, এটা কিন্তু অনেক আসলে আমাদের জন্য ইফিশিয়েন্ট হবে, মেমোরি দিক দিয়ে ইফিশিয়েন্ট হবে, কারণ কম সংখ্যক বিট কাজে লাগতেছে। আবার এটা অনেক ফাস্টারও হবে, কারণ আসলে তুমি অনেক তাড়াতাড়ি হচ্ছে বিট গুলাকে ট্রান্সমিট করতে পারবে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমাদের ফাস্টার হবে। সো এটা হচ্ছে কি আমাদের এই হাফম্যান এনকোডিং এর মাধ্যমে আলটিমেটলি প্রবলেমটাকে আরো ইফিশিয়েন্ট করা, বা এটার একটা বেটার কোনো একটা সলিউশন হচ্ছে নিয়ে আসা আর কি, যেটা করা যায় আর কি। আর আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আর ইন্টারেস্টিং জিনিস এখানে হচ্ছে দেখা যায়, সেটা হচ্ছে কি দেখো, যে লেটারটা কম কম ছিল, যেমন ধরো আমাদের যে একটা লেটারের কথা বলি, ধরো ও, ও লেটারটা কিন্তু আমাদের অনেক বেশি ছিল। যেমন দেখো ও লেটারটা কিন্তু আমাদের এই যে এই জায়গায় আমরা এখানে লিখছিলাম, ও লেটারটা কিন্তু টোটাল হচ্ছে তিনটা ছিল আর কি। সো ও লেটারটাকে রিপ্রেজেন্ট করার সময় কিন্তু দেখো মাত্র 2টা বিটের প্রয়োজন হয়েছে। আবার যদি তুমি খেয়াল করো যে আমাদের কোন লেটারটা কম ছিল, ধরো এস লেটার বা এন, এই যে এস, এস লেটারটা কিন্তু মাত্র একবার ছিল পুরো অপোজিশন ওয়ার্ডের মধ্যে, কিন্তু এস লেটারটাকে রিপ্রেজেন্ট করার সময় কিন্তু 4টা বিটের প্রয়োজন হয়েছে। সো হাফম্যান এনকোডিং যেটা করে, যে লেটারটা অলরেডি হচ্ছে বেশি বেশি আছে, সেই লেটারটাকে রিপ্রেজেন্ট করার সময় সে কম সংখ্যক বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। আর যে লিটারটা অত বেশি নাই, একবার আছে বা দুইবার আছে, তাদেরকে রিপ্রেজেন্ট করার সময় সে 4টা বা 3টে একটু বেশি বেশি বিট দ্বারা রিপ্রেজেন্ট করে। এটার ফলে সুবিধাটা কি হয় দেখো, আমরা যখন এই মেসেজটাকে ট্রান্সমিট করতে যাব, যেহেতু ও লেটারটা বেশি আছে, যেমন ধরো এই যে এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার আছে, আবার এখানে একবার আছে, তিনবার আছে, যেহেতু ও লেটারটা এত বেশি বেশি আছে, তাহলে আমি যদি ও লেটারটাকে কম কম বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু দেখো আমার সুবিধা, কারণটা কি, যে লেটারটা অলরেডি বেশি তাকে আমি কম বিটের মধ্যে দিয়ে পাস করলে কম সংখ্যক বিট ট্রান্সমিট হবে। পরে দেখো এস, এই লেটারটা কিন্তু মাত্র একবার আসছে, তো এটাকে কিন্তু বেশি দিলে খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমি যদি ও লেটারটাকে বলতাম যে আচ্ছা ও লেটারটা 4টা বিট দিয়ে ট্রান্সমিট হবে, তাহলে কিন্তু 4টা 3বার আসবে, এখানে একবার 4 বিট যাবে, এখানে একবার 4 বিট যাবে, এখানে একবার 4 বিট যাবে, তো ওটা কিন্তু আর বাজে সলিউশন আসতো। তো এটা একটা হাফম্যান এনকোডিং, এটা হচ্ছে এনশিওর করে যে লেটারটা বেশি বেশি আছে সেটাকে সে কম বিট দ্বারা ট্রান্সমিট করানোর চেষ্টা করে, বা অ্যাকচুয়ালি সে করে, আর যে লেটারটা হচ্ছে কম আছে সেটাকে সে আলটিমেটলি বেশি বিট দ্বারা ট্রান্সমিট করে, কারণ ও যেহেতু অলরেডি কম আছে সে একবার একটু বেশি গেলে কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে হাফম্যান এনকোডিং ইনশিওর করতে পারে আর কি, যেটাও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সো এইভাবে মূলত হচ্ছে আমরা যে কোনো গিভেন ক্যারেক্টারকে বা যে কোনো একটা মেসেজকে ইজিলি হচ্ছে আমরা হাফম্যান এনকোডিং এর মাধ্যমে এনকোড করে ফেলতে পারি, বা মেসেজ যেটা আছে সেটাকে হচ্ছে ট্রান্সমিট করে ফেলতে পারি আর কি। সো এটা হচ্ছে আমার এনকোডিং এর পার্টটা ছিল। আর সেম ভাবে হচ্ছে ডেকোডিং আছে আর কি, হাফম্যান ডিকোডিং, এবং এটা হচ্ছে অনেক সহজ, এটা এনকোডিংটা বুঝতে পারলে ডেকোডিংটা জাস্ট ইজিলি হচ্ছে আমরা ক্যাপচার করতে পারবো। সো ডেকোডিং এ আমাদের কি হবে যেটা আমি বললাম। আর এবার আগের বার কি ছিল, আমার একটা মেসেজ দেওয়া ছিল, যেমন এই যে অপোজিশন মেসেজটা, ওটাকে আমরা বিটে কনভার্ট করছি, এই যে দেখো এটাকে আমরা বিটে কনভার্ট করে ফেলছি। এবার আমাকে উল্টা কাজটা করতে হবে। এবার আমাকে হচ্ছে ওরা নিজেরা বিট দিয়ে দিবে, অনেকটা বিটের সিকোয়েন্স দিয়ে দিবে, ওইখান থেকে আমরা অ্যাকচুয়াল যে মেসেজটা হয় সেই মেসেজটাকে আমরা ট্রান্সক্রিপ্ট করবো, বা আমরা নিজেরা মেসেজটাকে হচ্ছে বের করবো। তো এখন আমাদের সেকেন্ড টাস্কটা হচ্ছে ডিকোডিং করা, যেখানে আমাদের কাছে গিভেন থাকবে বিট, আর ওখান থেকে আমরা অ্যাকচুয়াল যে মেসেজটা সেই মেসেজটা হচ্ছে আমরা আসলে বের করবো। সো এটা হচ্ছে আমার সেকেন্ড টাস্ক। ওকে, সো এটা যদি হচ্ছে আমরা এখন করি, তাহলে যে উল্টা কাজটা করবো, তাহলে ডিকোডিং করতে গেলে আমাদেরকে ওরা 2টা জিনিস দিয়ে দিবে। একটা হচ্ছে হাফম্যান ট্রি, ওরা আমাকে একটা ট্রি দিয়ে দিবে।
এবং ট্রি এর পাশাপাশি আমাকে ওরা একটা বিটের সিকোয়েন্স দিয়ে দিবে, লাইক অনেকগুলো 0 1 0 1 এগুলো হচ্ছে আমাকে পাশাপাশি দিয়ে দিবে। এবং এই ট্রি এবং এই বিটের সিকোয়েন্সটাকে ব্যবহার করে মূলত হচ্ছে আমরা ডিকোডিং, যেটা ডিকোডিং এর কাজটা হচ্ছে করব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা ট্রি আগে আমি একটু বানাই নিই। যে ট্রিটা আমার কাছে ধরো দেওয়া আছে, সেই ট্রিটা ধরো দেখতে এমন। এখানে ধরো ই আছে, এখানে আছে ও, এখানে আছে এস, এবং এসটা ধরো এটার সাথে এখানে কানেক্ট হয়েছে। এখানে আছে একটা এন, এবং এন এর সাথে ধরো এটা এখানে কানেক্ট হয়েছে। সো এটা ধরো হচ্ছে আমাদের একটা ট্রি দেওয়া আছে আর কি। আর আমাকে একটা ওরা বিটের সিকোয়েন্স দিয়ে দিবে, লাইক অনেকগুলা বিট পাশাপাশি হচ্ছে দিয়ে দিবে। আর ওই বিটটা দেখে দেখে মূলত হচ্ছে আমরা মেসেজটা বের করবো। ধরো আমাদের কাছে বিটটা দেওয়া আছে হবে 0 1 1 1 1, তারপর দেওয়া আছে ধরো 0 1, তারপর দেওয়া আছে 0 1 1, তারপর দেওয়া আছে হচ্ছে ধরো 0 0 1, তারপর দেওয়া আছে ধরো 0 1 1 0। সো এই হচ্ছে আমাদের একটা বড় বিটের সিকোয়েন্স দেওয়া। সো আমাদের এখন যেটা করতে হবে, এই যে গিভেন হাফম্যান ট্রিটা দেওয়া, আর এই যে আমার কাছে একটা বিটের সিকোয়েন্সটা দেওয়া আছে, এই দুইটার দিকে তাকিয়ে বা এই দুইটা থেকে আমাদেরকে হচ্ছে অ্যাকচুয়াল যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে আর কি। ওকে, এখন এই মেসেজ যখন আমরা বের করব, তো আমাদের প্রথম কাজ যে এই হাফম্যান যে ট্রিটা, সেটার হচ্ছে লেফট আর রাইট এই দুইটাকে হচ্ছে আগে আগের মতো 0 1 করে নিব আমরা। সো এই নোডের লেফট যেটা এটা 0, রাইট কে 1 করলাম। এই নোডের লেফট এটাকে 0, রাইট কে 1। এই নোডের লেফট এটাকে 0, রাইট কে 1। সো এই 0 1 0 এর কাজ যেটা, সেটা আমরা হচ্ছে করে ফেললাম আর কি। করে ফেলার পর এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে বের করবো এই বিটটার দিকে তাকিয়ে তাকিয়ে। ওকে, সো প্রথমে আমাদের যেটা কাজ হবে, আমরা ম্যাথটা বের করার সময় আমরা হচ্ছে সবসময় রুট যেটা আছে রুটটা থেকে হচ্ছে শুরু করব। এবং রুট থেকে হচ্ছে আমরা দেখবো যে আমরা কোন বিটটাকে পাইছি, এবং সেই বিটের দিকে হচ্ছে আমরা যাব। যেমন একদম যদি আমরা শুরু করি, আমার প্রথম বিটটাই হচ্ছে 0-র জন্য ছিল, তার মানে আমি এখন রুট থেকে শুরু করব। দেখবো রুট থেকে যদি আমি 0-তে যাই, তাহলে আমি কি পাচ্ছি। কারণ মজার বিষয়, আমি যদি রুট থেকে 0-তে যাই, আমি ডিরেক্টলি হচ্ছে কিন্তু এন যে লেটারটা আছে, লেটারটাকে পেয়ে যাব। তার মানে মিন করে এই 0 লেটার যেটা, এটার করসপন্ডিং যে 0 যে বিটটা, এটা করসপন্ডিং লেটার হবে হচ্ছে এন। যখন একটা লেটারকে আমরা পেয়ে যাব, আবারও হচ্ছে আমরা রুট যেটা, রুট থেকে শুরু করব, দেখবো যে এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তাহলে এখান থেকে যদি আবার আমরা শুরু করি, এরপর হচ্ছে দেখো আমাদের প্রথমে পাবো আমি 1। তাহলে আমি এখান থেকে শুরু করে 1 এর কাছে যাবো। 1 আমাকে এই যে জায়গাটা, এই ঘরটা আমাকে হচ্ছে দিল। আচ্ছা, এরপরে মেসেজটা আমি পড়ি, এরপর আবার আমাকে দিচ্ছে 1। তাহলে আমি এখান থেকে আবারও 1 পিক করবো। 1 পিক করলে আবার আমার রাইটে যেতে হবে, মানে এই ঘরটাতে আমি যাব। এরপর আমি আবার মেসেজটা, আমার বিটটা পড়ি। এরপর আবার আমাকে দিচ্ছে 1, এরপর 1 দিলে আবার আমি এই ঘরটাতে আসবো। তার মানে আমি কিন্তু 3টা 1 পাইলে আমি একটা ও লেটারকে পাই। তার মানে এই যে 3টা লেটার, এই 3টা লেটার একসাথে কিন্তু শুধুমাত্র ও যে লেটারটা আছে, ও লেটারটাকে হচ্ছে ইন্ডিকেট করে। তো আজ আমি রুট থেকে যে যে দেখলাম, আমি 3টা 1 পাইলে আমি আমার লেটারটাকে পৌঁছে গেছি আর কি। দেন আবারও হচ্ছে আমি আমার রুট যেটা, রুটটা থেকে শুরু করবো। তো আবার আমি যখন রুট থেকে শুরু করব, এবার হচ্ছে আমি দেখি কি আছে। রুট থেকে শুরু করলে প্রথম বিটটা হচ্ছে 0। তাহলে হ্যাঁ, রুট থেকে শুরু করলে 0 পেলে ডিরেক্টলি তুমি আসলে এন পেয়ে যাবো। সো এই 0-র জন্য ডিরেক্টলি আমরা আসলে এন লিখতে পারি আর কি, এক স্টেপে। আচ্ছা, এরপর আবার আমরা যাই। এরপর রুট থেকে শুরু করতেছি, আমার প্রথম যে বিটটা সেটা হচ্ছে আমাদের জন্য 1। সো 1 করলে আমি কিন্তু আবার এই ঘরটাতে আসলাম, এই যে ঘরটা আছে এখানে। তারপর আমাকে দিচ্ছে ওরা 0। তো এখান থেকে 0 করলে, আচ্ছা এখানে 1 পাওয়ার পর প্রথমে 1 পেয়ে আবার যদি 0 পাই, তাহলে কিন্তু আমি এস লেটারে পৌঁছে গেলাম। দ্যাট মিনস এর পরে যে 1 0, তারা কিন্তু শুধুমাত্র এস যে লেটার আছে, এস লেটারটাকে হচ্ছে ইন্ডিকেট করা। ফাইন। তো এটা তো আই হোপ এখন তুই বুঝতে পারছিস যে এভাবে করে করে আসলে পুরো মেসেজটা হচ্ছে তোমাকে ট্রান্সক্রিপ্ট করতে হবে, বা ফাইনালি হচ্ছে বের করতে হবে আর কি। আমি যদি একটু তাড়াতাড়ি এখন তাহলে বলে ফেলে, যেহেতু বুঝছো কিভাবে করতে হয়। এরপর হচ্ছে যে 1 1 0 আছে, এই খেয়াল করো 1 1 0-এর জন্য কি হবে, লাইক ফার্স্টে 1, তারপর 1, তারপর আবার 0। 1 1 0 করলে কিন্তু তুমি ই লেটারটাকে পাবা। সেই যে ই লেটারটাকে পাইলাম। তারপর হচ্ছে দেখো এই যে আবার এখানে একটা 0 লেটার আছে। সো 0 লেটার জন্য তুমি পাবো হচ্ছে এন। তারপর যদি আমরা হিসাব করি, এখানে দেখো একটা আছে 1 0। 1 0-এর জন্য কি হবে, রুট থেকে শুরু করে 1 দেন 0, তুমি পাবো এস লেটারটাকে। আর ফাইনালি হচ্ছে 1 0 পাওয়ার পর দেন আমাদের কাছে আছে 1 1 0। তাহলে 1 1 0 যেটা, সেটার জন্য কি পাবো, লাইক 1 1 0 করলে আবার আমি ই লেটারটাকে পাবো। সেই যে দেখো এখন সবগুলা বিট হচ্ছে প্রপারলি ইউটিলাইজ হয়ে গেছে। এবং এই সবগুলা বিটগুলোকে যখন তুমি ডিকোড করে ফেললা, তখন কিন্তু তুমি তোমার ফাইনালি হচ্ছে মেসেজটা তোমার ডিকোড হয়ে গেল। বা আলটিমেটলি গিভেন যে বিটটা ছিল, সেই বিট থেকে তুমি মেসেজটাকে বের করে ফেলতে পারলা। তো এটাই হচ্ছে মূলত আসলে হাফম্যান ডিকোডিং আর কি। এটার জন্য আসলে তোমার নতুন করে কিছুই করতে হবে না, লাইক কোনো ট্রি বানানো বা কোনো হচ্ছে কাউন্ট করে কিচ্ছু না। জাস্ট ট্রির দিকে তাকিয়ে বা ট্রিটাকে বুঝে বুঝে আলটিমেটলি এটাকে ডিকোড করা বা মেসেজটাকে হচ্ছে বের করা। এটাই হচ্ছে আসলে হাফম্যান ডিকোডিং এর ব্যাপারটা আর কি।
তো এই হচ্ছে আমাদের মূলত হাফম্যানের দুইটা জিনিস, যে একটা হচ্ছে হাফম্যান ইনকোডিং আমরা কিভাবে করি, কেন করি মেইনলি, এবং হচ্ছে কিভাবে করতে হয়, এবং কিভাবে আমরা ফাইনালি হচ্ছে বিটকে রিডিউস করতে পারি। আর ফাইনালি হচ্ছে হাফম্যান ডিকোডিং এর কাজটা করা, যে আমরা কিভাবে আসলে গিভেন যে বিটটা আছে সেই বিট থেকে অ্যাকচুয়াল মেসেজে কিভাবে ফেরত যেতে পারি আর কি। সো গিভেন ট্রি থাকলে আর বিট সিকোয়েন্স থাকলে আমরা যে কোনো সময় ইজিলি মেসেজ যেটা সেটাকে কমপ্লিট করতে পারবো আর কি। ডিকোডিং আর কিছু ছিল না, লাইক খুব ইজি জিনিস, তো এইটুকু ডিকোডিং এর জন্য আমাদের। ওকে, সো আমরা তাহলে দেখলাম যে হাফম্যান কোডিং, যেটা হাফম্যান কোডিংটা হচ্ছে কিভাবে করতে হয় সেটা আর কি। এখন হচ্ছে এর পরেরটা আমরা দেখি, যে এর পরে যে প্রবলেমটা, যেটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা কিভাবে কাজ করে, এই প্রবলেমটা কি, আর এটা আসলে কিভাবে আমরা সলিউশন করতে পারি, এবং এটা অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা। সো আগে হচ্ছে আমরা যে প্রবলেমটা বুঝি, যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক এই প্রবলেমটা আসলে কি ইন্ডিকেট করে, বা আসলে এটা কি মিন করে সে ব্যাপারটা। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটাকে হচ্ছে বুঝতে গেলে খুব একটা গল্পের মতো করে হচ্ছে ভাবতে পারো। ধরতে পারো যে হচ্ছে তুমি হচ্ছে একটা চোর বা হচ্ছে একটা থিফ। তোমার কাজ হচ্ছে রাতের বেলা যখন হচ্ছে ধরো মানুষ ঘুমায়, তার বাসায় যে হচ্ছে তার জিনিসপাতি হচ্ছে চুরি করা, বা তার বাসায় যে আইটেম গুলো থাকে সেই আইটেম গুলো হচ্ছে চুরি করা, এটা হচ্ছে তোমার কাজ। এখন স্বাভাবিকভাবে তুমি যখন আইটেম চুরি করতে যাবা, স্বাভাবিকভাবে তোমার প্রায়োরিটি থাকবে যে এমন এমন আইটেমই চুরি করবা যে আইটেমের হচ্ছে প্রাইস বা ভ্যালু অনেক বেশি। যেমন ধরো হচ্ছে গোল্ডের হয়তো আইটেম বা প্রাইস অনেক বেশি, তো এই টাইপের কোনো একটা আইটেম, তো এটা হচ্ছে তোমার মেইন প্রায়োরিটি হবে। এখন যদি পসিবল হয়, ডেফিনেটলি তুমি তো পুরো ঘরের সবকিছু চুরি করতে চাবা, বাট ডেফিনেটলি এটা তো সম্ভব না, রাইট? লাইক তুমি যখন চুরি করতে যাবা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তুমি নিতে পারবে, এর বেশি তোমার জায়গাও হবে না, বা তোমার নিজেরও শক্তি থাকবে না। সো তুমি যখন চুরি করতে যাও তোমার কাছে কি থাকে, একটা ন্যাপস্যাক থাকে। এই যে ন্যাপস্যাক যে ওয়ার্ডটা, এই ন্যাপস্যাক ওয়ার্ডের বাংলা হচ্ছে, এক্সাক্ট বাংলা হচ্ছে বস্তা বলা হয় এটাকে। সো তুমি যখন এখন চুরি করতে যাবা, সো ডেফিনেটলি তোমার কাছে একটা ন্যাপস্যাক থাকবে, বা আলটিমেটলি একটা বস্তার মতো থাকবে, যেটা হচ্ছে সবকিছুতে হচ্ছে নিতে পারবে না, একটা ফিক্সড অ্যামাউন্টে হচ্ছে নিতে পারে। তো ধরে নাও যে তুমি যে ন্যাপস্যাকটা নিয়ে চুরি করতে যাচ্ছ, ধরে নাও ওই ন্যাপস্যাকের ওয়েট হচ্ছে 5 কেজি, তার মানে তুমি যখন আইটেম চুরি করতে যাবা তুমি ম্যাক্সিমাম 5 কেজি চুরি করতে পারবা, এর বেশি তুমি চুরি করতে পারবে না চুরি করার সময়। কিন্তু তোমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই 5 কেজি যখন তুমি চুরি করবা, এমন ভাবে চুরি করবা যাতে বেশি বেশি প্রফিটের হচ্ছে জিনিসগুলো তুমি যাতে চুরি করতে পারো, যাতে করে সকালবেলা যখন তুমি এগুলো সেল করবা তখন যাতে তুমি ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারো। লাইক যেহেতু তুমি চোর, তোমার এটাই হচ্ছে টার্গেট। ওকে, তো ধরো তুমি যখন তার মানে হচ্ছে আমাদের কাছে একটা ন্যাপস্যাক দেওয়া আছে, যে ন্যাপস্যাকের ওয়েট হচ্ছে 5 কেজি, তার মানে হচ্ছে আমরা এটার ম্যাক্সিমাম 5 কেজি চুরি করতে পারি। আর এখন আমার কাছে হচ্ছে যখন তুমি চুরি করতে যাবা তোমার কাছে হচ্ছে আইটেমের লিস্ট থাকবে, মানে ওই বাসায় যে দেখলে ধরো অনেকগুলো আইটেম আছে। তো আমরা ধরো হচ্ছে এই আইটেম গুলোকে একটু দেই, যে কি কি আইটেম আমার কাছে আছে। ধরো এখানে আমরা আইটেম গুলো দিব। ধরো আমার কাছে আইটেম র্যান্ডম চারটা নাম দেয়, ধরো 4টা আইটেম আছে আমার কাছে, বা চুরি করতে যে দেখলে ওই পাশে 4টা আইটেম আছে। আইটেম গুলোর হচ্ছে প্রাইস থাকবে ইন্ডিভিজুয়ালি ধরো, এবং প্রতিটা আইটেমের একটা ওজনও থাকবে, কারণ ওয়েটটা না থাকলে তুমি তো বুঝতে পারবে না যে আসলে কত কেজি চুরি করতেছো সেই ব্যাপারটা। তো ধরে নাও এই আইটেমের প্রাইস হচ্ছে 140, বি আইটেমের ধরো প্রাইস হচ্ছে 200, সি আইটেমের প্রাইস যেটা সেটা হচ্ছে ধরো 150, আর ডি আইটেম যেটা সেটা ধরো প্রাইস হচ্ছে 240। তো প্রতিটা আইটেমের হচ্ছে আলাদা আলাদা প্রাইস আছে, এবং ওগুলো ধরো ওয়েটও বলে দেওয়া আছে। ধরো এই আইটেমের ওয়েট হচ্ছে 2 কেজি, বি আইটেম ধরো 1 কেজি, সি আইটেম ধরো হচ্ছে 5 কেজি, আর ডি আইটেম ধরো 3 কেজি। তো প্রতিটা আইটেমের ইন্ডিভিজুয়াল ওয়েটও বলা, প্রাইস ওয়েট সবকিছু বলে দেওয়া আছে। এখন স্বাভাবিকভাবে যেটা বললাম যে তুমি কিন্তু সব আসলে চুরি করতে পারবে না, কারণ এখানে টোটাল ওয়েট হচ্ছে 10 কেজি, বাট তোমার ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 5 কেজি, তার মানে সব কিন্তু তুমি আসলে নিতে পারতেছো না। তোমাকে বুঝে শুনে নিতে হবে, লাইক এমন এমন আইটেম নিতে হবে যে আইটেমটা তোমাকে ম্যাক্সিমাম প্রফিট দেয়। আরেকটা জিনিস তোমার এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো প্রবলেমের প্রথম ওয়ার্ডে বলে দেওয়া আছে এটা কিন্তু ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল কথাটার মানে হচ্ছে তুমি যখন আসলে আইটেম গুলা চুরি করবা, তোমার কিন্তু হচ্ছে আইটেম গুলাকে ফুললি নিতে হবে এমন না, তুমি কিন্তু আইটেমটা চাইলে ফ্র্যাকশনালও নিতে পারো। দ্যাট মিনস যেমন এখানে এ আইটেম যেটা, এটা হচ্ছে 102 কেজি আছে, যেটার প্রাইস হচ্ছে 140। সো তুমি চুরি করার সময় যেটা করতে পারো, তুমি ইচ্ছা হইলে আচ্ছা না আমি 2 কেজি নিবো না, আমি এই আইটেমে 1 কেজি নিবো, তুমি এটা নিতে পারবো। বাট তখন যেটা হবে যে তুমি যেহেতু 2 কেজির জন্য সেল করতে পারতে 140 টাকা, তো তুমি যেহেতু বলতেছো আচ্ছা না আমি 1 কেজি এখান থেকে নিতে চাই, তাহলে 1 কেজি কে তোমাকে সেল করতে হবে হচ্ছে
70 টাকা। ব্যাপারটা হচ্ছে এমন। তো তুমি চাইলে ফ্র্যাকশন নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট ইন দ্যাট কেস তোমার যে প্রাইসটা আসলে ফ্র্যাকশনাল হয়ে যাবে, বা তুমি যত যে পরিমাণ আইটেম নিবা ওই পরিমাণ আইটেম হিসেবে তুমি হচ্ছে তোমার আইটেমটা ভেঙে যাবে, বা প্রাইসটা হচ্ছে কমে যাবে আর কি। বা আমাদের যে সি আইটেমের প্রাইস ছিল মনে হয় 5 কেজির জন্য 150। তুমি যদি বলো যাচ্ছে না আমি এখান থেকে হচ্ছে মাত্র 3 কেজি নিতে চাই, তাহলে কত, 3 কেজির জন্য তুমি 90 টাকা হচ্ছে গেইন করতে পারবা, বা 90 টাকার হচ্ছে প্রফিট পাবা। সো এটা আর কি ফ্র্যাকশনাল অ্যাপসের ব্যাপারটা। ফ্র্যাকশনাল মানে হচ্ছে যে তুমি চাইলে আইটেম পুরোটাও নিতে পারো, চাইলে আইটেম একদমই নাও নিতে পারো, আবার চাইলে তোমার যে আইটেমটা সেই আইটেমটা তুমি ফ্র্যাকশন করেও নিতে পারো। লাইক তোমার কাছে সকল অপশন আছে। বাট কোশ্চেন হচ্ছে যে এবার তুমি আলটিমেটলি হচ্ছে 5 কেজি ফিল আপ করবা গিভেন ওই বাসার আইটেম থেকে, কিন্তু এমন ভাবে ফিল আপ করতে হবে যাতে তুমি ম্যাক্সিমাম পরিমাণ হচ্ছে প্রফিট গেইন করতে পারো, এবং তোমার যাতে হচ্ছে ম্যাক্সিমাম লাভ হয়। এটাই হচ্ছে মূলত আমাদের টার্গেটটা আর কি। এটাই এটাই হচ্ছে আমাদের সামারি। ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের প্রবলেমটা আছে, তুমি চুরি করতে গেলা, তোমার কাছে একটা ন্যাপস্যাক আছে, ওই বাসায় সকল আইটেম প্রাইস ওয়েট সবকিছু তোমার জানা আছে। এখন জাস্ট তুমি বুঝে শুনে এমন এমন আইটেম পিক করবা এবং অত অ্যামাউন্টে পিক করবা যাতে তোমার ম্যাক্সিমাম গেইন হয়। এবং তোমার কাছে অপশনও দিচ্ছে, তুমি চাইলে এটা ফ্র্যাকশনাল করে নিতে পারো, লাইক কোনো আইটেমকে তোমার ফুললি নিতে হবে না। So, সেটা বলে দেওয়া আছে আর কি। এবং এটার সলিউশনটা হচ্ছে অনেক সহজ। কেউ যদি চাও তাহলে ট্রাই করতে পারো। সকালবেলা হচ্ছে একজন করছে, তাকে আমি বোনাস মার্ক দিছি। সো তোমাদের মধ্যে কেউ যদি চাও যেটা কিভাবে করা যেতে পারে তাহলে বলতে পারো, তা নাহলে আমি 1 মিনিট করে এটার সলিউশনটা নিজেই বলে দিব আর কি, যে এটা কিভাবে করা যায় আর কি। ওকে, সো আমি তাহলে একটা সলিউশনটা বলি যেটা আসলে কিভাবে করা যেতে পারে। এটার সলিউশনটা হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রতিটা আইটেম যেগুলো আছে আইটেমের হচ্ছে দেখবো যে এক ওয়েটে হচ্ছে কোনটার হচ্ছে প্রাইস বেশি। ফর এক্সাম্পল হচ্ছে এটার প্রত্যেকটা হচ্ছে প্রাইস বাই ওয়েট করব। তো প্রাইস বাই ওয়েট করলে হচ্ছে আমরা দেখতে পারবো যে কোনটা কেমন আসছে। যেমন হচ্ছে এটা যদি প্রাইস বাই ওয়েট করি, এটার 1 কেজি আসবে 70। এটার প্রাইস বাই ওয়েট করলে এটার 1 কেজি হবে 200। এটার প্রাইস বাই ওয়েট করলে এটার 1 কেজি হবে 30। আর এটার প্রাইস বাই ওয়েট করলে এটা হচ্ছে 1 কেজি আমাদের দিবে হচ্ছে 80। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে ভ্যালুটা সেই ভ্যালুগুলো হচ্ছে পাবো। এখন আমাদের টার্গেট হবে হচ্ছে যেইটা 1 কেজিতে আমাকে বেশি দেয় বা আমাদের বেশি প্রফিট দেয় সেটাকে মূলত হচ্ছে আমরা আসলে পিক করব। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এখানে বি আইটেমটা সব থেকে বেশি আমাকে প্রফিট দিবে 1 কেজিতে। সো বি আইটেম পুরো 1 কেজি আমরা নিব। তারপর আমাকে ম্যাক্সিমাম যে প্রফিটটা সেটা হচ্ছে দিবে ডি আইটেমটা, এটার প্রাইস বাই হচ্ছে 80। সো ডি আইটেমটাকে নিব এবং এটা ফুল 3 কেজি হচ্ছে আমরা নিব। আর ফাইনালি হচ্ছে এরপর আমার কাছে বাকি ম্যাক্সিমাম প্রফিট দিবে হচ্ছে এ আইটেমটা। কিন্তু এই আইটেমটা যেহেতু 2 কেজি আছে এটাকে ফুললি আমরা নিব না। এই আইটেমটা যেটা সেটা হচ্ছে আমরা 1 কেজি নিব, কারণ আমার কাছে জায়গা আছে হচ্ছে 1 কেজি। সো দ্যাটস এটাকে শুধু 1 কেজি আমরা পিক করবো। তাহলে হচ্ছে দেখো আমাদের কিন্তু 5 কেজি যেটা 5 কেজি এটা ফিল আপ হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম প্রফিট আমরা এভাবে গেইন করতে পারবো। তো বি আইটেমের জন্য তাহলে আমরা টোটাল 200 টাকা পাচ্ছি। ডি আইটেম যেটা সেটা 3 কেজি নিলে ওটার জন্য আমরা 240 টাকা পাচ্ছি। আর এ আইটেম যেটা সেটা যদি 1 কেজি নিচ্ছি দ্যাটস এটার জন্য আমরা 70 টাকা পাচ্ছি। তো এই তিনটাকে যখন আমরা যোগ করব তখন ফাইনালি হচ্ছে আমরা আমাদের টোটাল যে প্রফিটটা, টোটাল প্রফিট যেটা সেটা হচ্ছে 510 টাকা। সো এই ক্ষেত্রে বা আমাদের এই গিভেন সিনারির জন্য আমরা ম্যাক্সিমাম যে গেইন করতে পারবো সেই ম্যাক্সিমাম গেইন যেটা সেটা হচ্ছে আমাদের 510 টাকাই হবে আর কি। সো এইভাবে মূলত হচ্ছে আমরা আমাদের যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা আছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটাকে হচ্ছে সলভ করতে পারি। এবং খুব সহজ সলিউশন, আমাদের যে আইটেম গুলো থাকবে সেই আইটেম গুলোকে প্রাইস বাই ওয়েট দিয়ে ভাগ করে দেন ফাইনালি আলটিমেটলি হচ্ছে আমরা টোটাল যে কস্টটা আসে কত বা টোটাল প্রফিট কত আসে সেটা হচ্ছে আমরা গেইন করতে পারতেছি আর কি। আর এটা কেন গ্রিডি প্রবলেম, বিকজ এটা হচ্ছে পি বাই ডাব্লিউ, এটার মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম হয় শুধুমাত্র সেটাকে এসে হচ্ছে পিক করে, এই কারণে আর কি। এই তো সেটাই হচ্ছে আজকে আমাদের এই দুইটা প্রবলেম ছিল। একটা হচ্ছে আমাদের হাফ ম্যান কোডিং, যেটা হচ্ছে গ্রিডি মেথডে সলভ করা যায়, কিভাবে আমরা এনকোডিং ডিকোডিং করি সেই ব্যাপারটা। আর একটা হচ্ছে আমাদের এই ফ্র্যাকশনাল ল্যাবসে, যেটা হচ্ছে আমাদের কিভাবে ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারি গিভেন দ্য সারাউন্ডিং, সেটা আমরা হচ্ছে বের করতে পারি আর কি। তো এটাই আর কি আমাদের এই গ্রিডি দুইটা মেথড ছিল। আরো অনেক গ্রিডি মেথড আছে বা অনেক প্রবলেম আছে